আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা, আমি রাজেন গুহ। নির্বাচন যেন শেষই হতে চায় না, পুজোর গন্ধ এখনো বাতাসে আসেনি। আর তার উপরে এবছর কতজন হেভিওয়েট তৃণমূল নেতার কলকাতার থিমের পুজো বন্ধ হয়ে যাবে তা কেউ জানে না। আর তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চ্যালেঞ্জ করে বসলেন শুভেন্দু অধিকারীকে, তার ভবানীপুরের জয়কে। মমতা আদালতে মামলা করে দাবি করেছেন তাকে চুরি করে হারানো হয়েছে। ফলে বিচারপতি নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সমস্ত সিসিটিভি ফুটেজ, ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট স্লিপ সংরক্ষণ করে রাখতে এগুলি আদালতে পেশ করতে হবে। আমার সঙ্গে আছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক প্রসেনজিৎ বক্সী। প্রসেনজিৎ বাবু, ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য ধন্যবাদ। অনেক কিছু হচ্ছে, রাজনীতি আর শেষই হচ্ছে না, মানে নির্বাচন শেষ হচ্ছে না। ভবানীপুরে নির্বাচনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জের পর কলকাতা হাইকোর্টের কালকের এই অর্ডার নির্বাচন কমিশনকে ভিডিও ফুটেজ, ইভিএম, ভিভিপ্যাট সংরক্ষণ করে নিয়ে আসতে, এটার কি ভবিষ্যৎ? এটা কি হতে পারে যে মানে খুব খারাপ হলে নির্বাচন নাল অ্যান্ড ভয়েড ঘোষণা হতে পারে, মানে যদি মমতা প্রুফ করতে পারে? দেখুন, এটা বা কোনোটাকে এইভাবে তো হ্যাঁ না বলা যায় না। তবে সাধারণভাবে এই ধরনের মামলায় খুব একটা কিছু হয় না মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আছে, কিন্তু এখানে যিনি প্রতিবাদ জানিয়েছেন অর্থাৎ যিনি মামলা করেছেন তাকে এত কিছু প্রমাণ করতে হবে। এত এত কিছু কি প্রমাণ করতে হবে? এত কিছু তিনটে জিনিস। ওনারা বলছেন ইলেকশনে কোনো গড়বড়ি বলছে না। ওনাদের পরিষ্কার বক্তব্য, কাউন্টিংয়ের সময় আমাকে বার করে দেওয়া হয়েছে, 2-3টে অবধি আমি 14,000 ভোটে লিড করছিলাম, তারপরে ঘোটালা হয়েছে, ফুটেজ দেখো। আর 3, ইভিএম মেশিন যেগুলো অরিজিনাল মেশিন ছিল সেগুলোই কি কাউন্ট হয়েছে সেটা প্রুফ করো। ওনার্স অফ প্রুফ এখন কারো। হ্যাঁ, না দেখুন, আদালতে গেছে, আদালত মামলাটি গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। আহ, আদালত তার দায়িত্ব পালন করবে, যা যা করবার সে ফুটেজ দেখা, ইভিএম দেখা, ভিভিপ্যাট দেখা, ইত্যাদি ইত্যাদি যা করার তা করবে। নির্বাচন কমিশন নিশ্চয়ই আদালতকে সহযোগিতা করবে, কিন্তু একটা মানুষ 15,000 ভোটে হেরেছেন আর সেই পুরোটাই তিনি বলতে চাইছেন যে কারচুপি হয়েছে, এটা আজ পর্যন্ত কোনোদিন প্রমাণ হয়নি কোথাও। এরকম মামলা একটা দুটো ক্ষেত্রে ফয়সলা বদলেছে, কিন্তু এরকম মামলাতে কোনোদিনই যিনি প্রতিবাদ করেছেন বা যিনি মামলা করেছেন তিনি কিছুই প্রমাণ করতে পারেননি বা আদালতে প্রমাণ হাজির করতে পারেননি, বা আদালতও সমস্ত রকম চেষ্টা করেও কোনো জায়গা থেকে নির্বাচন কমিশনের কাজকে নেতিবাচক দৃষ্টিতে প্রমাণ করতে পারেননি। যে এটা তো নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে যে গণনাটা চুরি করে হয়েছে, গণনাটা কারচুপি করে হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এই ঘটনা ভারতবর্ষের যবে থেকে নির্বাচন শুরু হয়েছে তবে থেকে কটা হয়েছে একদম হাতে গুনে বলা যেতে পারে, আর কেউ গুগল করলে দেখতে পারেন। মানে আপনার বক্তব্য হচ্ছে যদি মমতাকে জিততে হয় তার যে ইম্প্যাক্ট সেটা এত বড় যে সেই জিত কোনোদিনই তার কাছে আসবে না। কারণ সে যদি জেতে তার মানে নির্বাচন কমিশনারকে, সিইসিকে রিজাইন করতে হবে, তার মানে এখনকার মুখ্যমন্ত্রীর নির্বাচন ক্যান্সেল হয়ে যাবে, তার মানে প্রশ্ন উঠবে 272 সিটেও কি তাই হয়েছে কিনা। এই এত বড় জিনিস কখনোই প্রমাণ সাপেক্ষ হবে না, এটাই আপনি বলছেন? হ্যাঁ, এটা হয় না মানে এই ধরনের। প্রথম কথা হচ্ছে যে আহ এই যে কারচুপি করে ভোটে জেতা, এই ধরনের ঘটনাগুলো না, এটা যেমন ঘটনা যে পশ্চিমবঙ্গের নির্বাচনে কারচুপি বামফ্রন্টের সময় থেকে হয়, আবার তৃণমূলের সময় সেটা অন্য চেহারা নিয়ে কারচুপি হয়েছে, কিন্তু কারচুপি করে 15,000 ভোটে জেতা এটা একেবারেই অস্বাভাবিক ঘটনা। কেউ যদি জিততে চায় কারচুপি করে, সে হয় 500 ভোটে জিতবে,
নয় 50,000 ভোটে জিতবে। মানে আমি চুরি করার ক্ষেত্রে বলছি, আমাকে যদি চুরি করতে বলেন, আমি আমার যা আর্থিক ক্ষমতা, আমি কেন 500 টাকা চুরি করব? আমি হয় 5 লক্ষ টাকা চুরি করব, নয় 50 লক্ষ টাকা চুরি করব। তো আমার তো একটা স্ট্যাটাস আছে নাকি চুরি করবার? তো শুভেন্দু অধিকারীরও জেদবার তো একটা স্ট্যাটাস আছে। তো তিনি সেই রকম যদি চুরি করেই জিততে হতো, তিনি 50,000 1 লাখ ভোটে জিততেন। আর যদি তা না হতো, মাত্র 500 ভোটে জিততেন। 15,000 ভোটটা এত কমফোর্টেবল মার্জিন। এই 15,000 ভোটটাকে এইভাবে নির্বাচন কমিশনের উপরে চাপিয়ে দেওয়া, আদালতে গেছেন ঠিক আছে, কিন্তু দায়টা তো আলটিমেটলি নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশন কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল নাকি সেই সময়? একেবারেই নয়। নির্বাচন কমিশন খুব ভালো করেই জানে যে যদি বিষয়টা গন্ডগোল হয়, তাহলে তাদের উপরে কত বড় একটা দায়িত্ব এসে পড়বে। ঠিক বলছেন আপনি। একটা খুব তাৎপর্যপূর্ণ অবজারভেশন করেছেন জাজ। উনি বলেছেন যে প্রথম দিনে এই অ্যাপ্লিকেশন মুভ করার পরশু উনি বলেছেন যে সব কিছু ইনট্যাক্ট থাকে যাতে। কথাটা কি? সব কিছু ইনট্যাক্ট থাকে। এর সাথে কি আলিপুরের সরকারি অফিসে আগুন লেগে 7,000 ইভিএম নষ্ট হওয়ার যে গুজব, তার কোনো সম্পর্ক আছে জাজের এই মন্তব্যের সাথে? উনি কি মনে করছেন যে ইনট্যাক্ট থাকে যাতে, যেটা অবজারভেশন দিয়েছে, সেটার সাথে উনি কি মনে করছেন যে কিছু ইভিএম নষ্ট হওয়ার সম্পর্ক আছে? প্রথম কথা হচ্ছে যে 60,000, 40,000, 50,000, 1 লক্ষ ইভিএম পুড়ে গেল, আর সেটা গুজবের পর্যায়ে রইলো। এত খারাপ সাংবাদিক আমরা নই। মানে এত এত খারাপ সাংবাদিক অন্তত আমরা নই। যদি সত্যিই হতো যে ওখানে ইভিএম পুড়ে গেছে, তাহলে কি আপনার মনে হয় যে কোনো একজনও আহ, একটা সঠিক তথ্যের ভিত্তিতে এই খবরটা করতেন না? কেউ না কেউ করতো। আমি না করি, আমি সরকারের দালাল, কি আর একজন আহ, আহ, কেউ তো কেউ না কেউ তো করতো। এখন উম এটা একটা অবাস্তব কথা যে ওখানে এরকম ইভিএম, আর যদি ইভিএম পুড়েও থাকে, সেগুলো আনইউজড যে সমস্ত কন্টিনজেন্সি পারপাসের জন্য ইভিএম রাখা থাকে, সেগুলো হতে পারে। কিন্তু এরকম ইভিএম এর ঘটনা আদৌ ঘটেছে আলিপুরে, এটা কেউ জানে না, এবং একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্টভাবে এই গুজবটা ছড়ানো হয়েছে। আমি আবারও বলছি যে যে কোনো এই ধরনের মামলার ক্ষেত্রে নির্দেশ দেওয়ার সময় বিচারপতিদের এইরকমই ভাষা প্রয়োগ করতে হয়, যে ইন টোটো এগুলোকে প্রিজার্ভ করতে হবে। স্বাভাবিক, এটা এটা তো এর মধ্যে তো কোনো অস্বাভাবিকত্ব নেই। আমি চটপট আপনাকে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, মানে যে অ্যালিগেশনগুলো উনি করেছেন তার পেছনের মনস্তত্ত্ব পয়েন্টাসে আপনাকে বলছি, আপনি প্লিজ বুঝিয়ে বলুন কোনগুলো ঠিক কিংবা ভুল। ভোট গণনার সময় ইভিএম এর ব্যাটারি চার্জ অত্যন্ত বেশি ছিল। মানে ওনার বক্তব্য হচ্ছে যে যদি ইভিএম বদল না হয়ে থাকে, তাহলে যে ইভিএমে ভোট দেওয়া হয়েছে তার ব্যাটারি কম হওয়া উচিত, কারণ পুরো দিন সেই ইভিএমে ভোট পড়েছে। এবং অনেক ইভিএম সেরকম ছিল, কিন্তু আবার অনেক ইভিএম 92% ব্যাটারি চার্জ দেখাচ্ছিল যখন গণনা হচ্ছিল। এক, এই ধরনের এই ধরনের অ্যালিগেশন যবে থেকে ইভিএম চালু হয়েছে, তবে থেকে কোনো না কোনো বিরোধী পক্ষ এটা করেই এসেছে। এর কোনো যৌক্তিকতা নেই, কেউ এটা প্রমাণ করতে পারেনি ইলেকশন কমিশনের সামনে। সেটা এরকম করে একজন একজন ব্যক্তি, আম আদমি পার্টির তিনি নেতাই হয়ে গেলেন আহ বিধায়ক হয়ে, সৌরভ ভরদ্বাজ বলে, যিনি আম আদমি পার্টির বিধায়ক আছেন, কিন্তু কিছুই তিনি শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের সামনে প্রমাণ করতে পারেননি। কি ব্যাটারি, কি হ্যাকিং, কি তার চার্জিং, কোনোটাই প্রমাণ হয়নি। এসব বোকা বোকা কথা বলার কোনো মানেই হয় না। আহ, যখন প্রমাণ করবার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার ডাকা হয়, তখন এরা কেউ যান না। আর নির্বাচনে হেরে যাওয়ার পরে তারপরে এই সমস্ত কথাবার্তার কোনো যৌক্তিকতা নেই, কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই। এবার এই ধরনের কথা, এই ধরনের অ্যালিগেশন যখন দেওয়া হচ্ছে,
তখন কোর্টের সামনে রাস্তাটা কি? এটা তো একটা টেকনিক্যাল ইস্যু, যেটা কাউকে এসে যে অ্যালিগেশন যদি আনা হয়, কোর্ট কিভাবে বিচার করবে? কোর্ট কোর্ট প্রসেনজিৎ বাবু, এটা একটা টেকনিক্যাল, কে প্রমাণ, ওনার্স অফ প্রুফ কার উপরে থাকবে? এটা যিনি অ্যালিগেশন এনেছেন তার উপরে থাকবে। এটা যে স্বাভাবিক, এটা তো তাকে তাকে প্রমাণ করতে হবে কোর্টের সামনে যে তিনি যেটা বলছেন সেটা সত্যি কথা। আমি রাজেন গুহর বিরুদ্ধে একটা নোংরা কোনো অভিযোগ নিয়ে চলে এলাম আদালতে। তো এটা কি আদালতের দায়িত্ব নাকি যে অভিযোগটা প্রমাণ করবার? এটা আমার দায়িত্ব অভিযোগটা প্রমাণ করবার। আর আমি যদি না করতে পারি তাহলে আমার বিরুদ্ধে আদালত ব্যবস্থা নেবে। আচ্ছা, তার মানে এখানে অনেক টেকনিক্যালিটি ঢুকবে যখন এই পুরো ব্যাপারটা ডিবেট হবে আদালতে। তখন টেকনিক্যাল এক্সপার্টসদেরও আসতে হবে দুপক্ষ থেকে এই পার্টিকুলার পয়েন্টে। ওকে, আসা যাক পরের পয়েন্টে। হ্যাঁ, সেটা সেটা অনেক দূরের ব্যাপার। কখন সেই ব্যাপার কোথায় গিয়ে দাঁড়াবে, কবে টেকনিক্যাল এক্সপার্টদের ডাকা হবে, এ অনেক দূরের ব্যাপার। আর যবে ডাকা হবে আর 4 মে গুনতি হয়েছে, দুটোর মাঝখানে হয়তো দেখা যাবে 2 বছরের তফাৎ, তখন এমনি ব্যাটারি চার্জ এক্সস্টেড হয়ে যাবে। আসা যাক পরের পয়েন্টে। মমতা গতকাল মানে যে আদালতে যে পিটিশনটা দিয়েছেন, সেখানে একটা মুখ্য পয়েন্ট হচ্ছে যে 12th রাউন্ড, 12তম রাউন্ড পর্যন্ত তিনি 7,000 ভোটে এগিয়েছিলেন। এটা উনি লিখিতভাবে দিয়েছেন। কিন্তু তার পরবর্তী রাউন্ডগুলোতে, এটা খুব উল্লেখযোগ্য, তার পরবর্তী রাউন্ডগুলোতে শুভেন্দুবাবু 81% ভোট পেয়েছেন বলে তিনি তার আবেদনে উল্লেখ করছেন। উনি বলছেন যে দেখুন, ওই 12তম রাউন্ড অবধি আমি জিতছিলাম, তারপরে আমি হারলাম কারণ আমার প্রতিদ্বন্দ্বী 81% বাকি রাউন্ডগুলোতে ভোট পেয়েছে। হতেই পারে। আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিই রাজেন বাবু, এই যে এখন বিজেপির যিনি রাজ্য সভাপতি আছেন শ্রমিক ভট্টাচার্য, ইনি প্রথম বিধায়ক হয়েছিলেন বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে। এই বসিরহাট দক্ষিণ কেন্দ্রে যত রাউন্ড যখন গুনতি হচ্ছিল বাই ইলেকশনে, তখন তিনি শেষ রাউন্ডের আগে পর্যন্ত 14,000 ভোটে পিছিয়ে ছিলেন, ঠিক আছে? এবং শেষ রাউন্ডে গিয়ে তিনি সেই 14,000কে মেক আপ করে 1400 বা 1500 ভোটে জিতেছিলেন। এবং এটা একটা উদাহরণ হিসেবে থাকতে পারে। তার কারণ হচ্ছে যে যে এলাকার গুনতি হচ্ছে সেই এলাকার লোকেদের কি ধরনের মানসিকতা, কি ধরনের কম্পোজিশন, এই সমস্ত কিছুর উপরে নির্ভর করে যে সেখানে শুভেন্দুবাবু 81% পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় 81% পাবেন। পেতেই পারেন। যেমন ওই নির্বাচনের ক্ষেত্রে দক্ষিণ বারাসাত, বসিরহাট দক্ষিণে যখন বসিরহাট শহরের গুনতিটা হয়েছিল একদম শেষ পর্যায়ে এসে, সেখানে সবাই দুহাত ভরে শ্রমিক ভট্টাচার্যকে ভোট দিয়েছিলেন। এবং দিয়েছিলেন বলেই ওই 14,000 ভোটটাকে মেক আপ করে তিনি 1400-1500 ভোটে জিতেছিলেন। এটা হয়, এটা ভোটে হয়েই থাকে। আসি তৃতীয় পয়েন্টে, মমতার পিটিশনের। উনি দ্বিতীয় পয়েন্টকে লিঙ্ক করছেন তৃতীয় পয়েন্টের সাথে। কি লিঙ্ক করছেন? উনি বলছেন দেখুন, 12তম রাউন্ড অবধি আমি 7,000 ভোটে এগিয়েছিলাম, 12তম রাউন্ডের পরে 81% ভোট পেল শুভেন্দুবাবু। আর ঠিক 12তম রাউন্ডে বিকেল 3টের সময় কেন্দ্রীয় বাহিনী এসে আমাকে গণনা কেন্দ্র থেকে বার করে দিল। ফুটেজ দেখান, সিসিটিভি ফুটেজ দেখান, দাবি মমতার। হয়তো সিসিটিভি ফুটেজ যখন আদালতে আসবে, এটা তো আমাদের বিচার করার কিছু নেই। এটা তো একটা অবাস্তব কথা। তিনি একজন প্রার্থী, তিনি একজন ইনকামবেন্ট চিফ মিনিস্টার, তাকে কেন্দ্রীয় বাহিনী বার করে দিয়েছে। এটা যদি তিনি সিসিটিভি থেকে প্রমাণ করতে পারেন, তাহলে তো ওটা তার মহান তার যে অভিযোগ আছে সেই অভিযোগটা তো একটা বড় গুরুত্ব পাবে। তিনি প্রমাণ করতে পারলে করবেন। এটা কোনোদিন হয় কোনো জায়গাতে, কোনো কোনো কাউন্টিং সেন্টারে প্রার্থীর একটা আলাদা পরিচয়পত্র থাকে, এবং প্রার্থীর যিনি কাউন্টিং এজেন্ট তার একটা আলাদা পরিচয়পত্র থাকে, যিনি মেন কাউন্টিং এজেন্ট, এবং যিনি ভোটিং এজেন্ট তারও একটা পরিচয়পত্র থাকে। এবং সেই পরিচয়পত্রটা
অন্যান্য পরিচয়পত্রের থেকে সম্পূর্ণ আলাদা, এবং যেটা সম্বন্ধে নিরাপত্তা রক্ষীদের নির্দিষ্টভাবে বলা থাকে যে এই পরিচয়পত্রটা প্রার্থীর, এটা ভোটিং এজেন্টের এবং এটা কাউন্টিং এজেন্টের। সেটা জানা সত্ত্বেও, এবং মমতা ব্যানার্জির মতো একজন পরিচিত রাজনীতিবিদ, তাকে সে যেখানকারই সিআরপিএফ হোক না কেন, তাকে কাউন্টিং এরিয়া থেকে বার করে দিল, বার করে দেবে, এটা বিশ্বাসযোগ্য না। এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। মানে কোনো সিআরপিএফ এর এত সাহস, কোনো সিআরপিএফ জওয়ানের এত সাহস নেই যে বার করে দিয়ে সে তার চাকরি বিপদের মধ্যে ফেলবে। ফুটেজ দেখলেই বোঝা যাবে, সুতরাং ফুটেজ এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আসি পরের পয়েন্ট। আদালতের বিষয়, তিনি তিনি ফুটেজ যদি দিতে পারেন বা প্রমাণ করতে পারেন, সেটা তার বিষয়। আমি আসি পরের পয়েন্টে, পিটিশনের, মমতার পিটিশনের পরের পয়েন্টে। উনি বলছেন 2021 সালে নন্দীগ্রাম নির্বাচনে অল্প ব্যবধানে শুভেন্দুর যে জয় নন্দীগ্রামে 21-এ, তাকে যে সেখানে জয়ের পেছনে যে রিটার্নিং অফিসার ছিলেন 2026 সালে ভবানীপুর নির্বাচনে মাত্র 2 মাস আগে এই সেম রিটার্নিং অফিসারকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, যেটা নির্বাচন কমিশন করেছিল। সুতরাং উনি 21-এর শুভেন্দুর জয়কে দায়ী করছেন একজন রিটার্নিং অফিসারের সহযোগিতা বলে। উনি বলছেন সেই সেম ভদ্রলোক ছিলেন আবার ভবানীপুরে, পরিকল্পিতভাবে তাকে রাখা হয়েছিল। এগুলো সব মমতার অভিযোগ পিটিশনে। আর নতুন সরকার গঠনের পরে সেই সরকারে তাকে যুগ্ম সচিব, জয়েন্ট সেক্রেটারি পদে নিয়োগ করা হয়। উনি কি বলতে চাইছেন? প্রথম কথা হচ্ছে, রিটার্নিং অফিসার তো আর ভোট কাউন্টিং এর দিন তাকে অ্যাপয়েন্ট করা হয় না, বা কাউন্টিং এর আগের দিন রাত্রিবেলাতেও অ্যাপয়েন্ট করা হয় না। এই রিটার্নিং অফিসারের হাতেই তিনি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তার নমিনেশন জমা দিয়েছেন, তাই তো? তো তখন তো ওনার মাথায়, তখন উনি জানতেন না যে এই রিটার্নিং অফিসার সেই একই রিটার্নিং অফিসার যিনি নন্দীগ্রামে ছিলেন। তিনি হেরে যাওয়ার পরে তখন তার মনে হলো যে এই রিটার্নিং অফিসার নন্দীগ্রামে ছিলেন। পরে কি জয়েন্ট সেক্রেটারি হয়েছে কি হয়েছে, সে তিনি আইএএস অফিসার, তিনি যা খুশি হতে পারেন, না হওয়াটাই অস্বাভাবিক। কেন হবে না? এই এই যে অভিযোগগুলো উনি তুলে এনেছেন একটা রিটেন পিটিশনে, আপনার কি মনে হয় যে কোর্ট অফ লতে এই কনজেকচার যেটাকে আমরা বলি, একটার সাথে আর একটা জোড়া, তার সাথে আর একটা জোড়া, এগুলো উনি প্রমাণ করতে পারবেন? এগুলো কোর্টের সময় নষ্ট। কোর্ট কিছু কিছু ক্ষেত্রে কোর্ট বলে না যে আমাদের সময় নষ্ট করার জন্য লোকে মামলা করেন, সেই রকমই। এই আমি তো বললাম যে রিটার্নিং অফিসারের হাতে নমিনেশন, বা তার প্রতিনিধির হাতে নমিনেশন মানে মনোনয়নপত্র জমা দিতে হয়। তো তিনি যার হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বা যার উদ্দেশ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, ভবানীপুর কেন্দ্রের সেই রিটার্নিং অফিসার, তিনি তো আর কাউন্টিং এর দিন বা কাউন্টিং এর আগের দিন রাত্রিবেলা অ্যাপয়েন্টেড হননি। তো তখন তার ওনার মাথায় আসেনি। উনি যদি জিতে যেতেন তাহলে কি এই কমপ্লেনটা করতেন যে ওই সেম রিটার্নিং অফিসার? করতেন না। তো আদালত এই প্রশ্নগুলো করবে। আদালত তো আর অযৌক্তিক সিদ্ধান্ত নেয় না। হ্যাঁ, কিন্তু কিন্তু এখানে একটা বড় বড় ব্যাপার হচ্ছে, এই পিটিশনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে তো পার্টি করেছেনই, তার সাথে সিইসিকে করেছেন, এবং তার সাথে সম্ভবত উনি সেন্ট্রাল ফোর্সের যে চিফ ছিলেন সেই সময় তাকেও করেছেন। তো এই ধরনের কেসে কি সিটিং চিফ মিনিস্টারকে আদালতে পেশ হতে হবে তার বয়ান দর্জ করার জন্য? মানে আমরা কি দেখব শুভেন্দুবাবু আদালতে যাচ্ছেন এবং যেদিন এটা হবে সেদিন গিয়ে উনি ওনার বয়ান দিচ্ছেন? আমার ধারণা সম্ভাবনা কম। তাই যদি হতো তাহলে সিটিং চিফ মিনিস্টার হিসাবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ ছিল। তখন তো তিনি কিছু বলেননি যে আমি সিটিং চিফ মিনিস্টার হওয়া সত্ত্বেও এই সিবিআই তদন্তের মুখোমুখি হব। যখন উনি ওই আইপ্যাক বলে সংস্থা থেকে ফাইল নিয়ে রেড চলবার সময় তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে যা পিটিশন দেওয়া হয়েছিল সেখানে তো সিবিআই তদন্ত চাওয়া হয়েছিল। তখন তো উনি সিটিং চিফ মিনিস্টার ছিলেন। সাধারণত আদালত সিটিং চিফ মিনিস্টারদের ঘটনার খুব বিশাল গুরুত্ব না থাকলে
ডেকে পাঠায় না। সবকিছুরই একটা মানে কোনো আদালতে যদি কোনো সিটিং চিফ মিনিস্টারকে ডেকে পাঠানো হয়, তাতে আদালতেরও নানা রকম সমস্যা আছে। নিরাপত্তা, তারপরে কত বড় সেই আদালত কক্ষটা, সেখানে আমাদের মতো সাংবাদিকরা গিয়ে ঝাঁপিয়ে পড়বো, সেটা কিন্তু কিন্তু ইলেকশন কমিশনার পশ্চিমবঙ্গে যে ইলেকশন কমিশনার ছিলেন তাকে হয়তো আসতে হতে পারে। তিনি এখন ব্যুরোক্র্যাটরা তো হামেশাই তারা আদালতে অ্যাপিয়ার করেন, হয় আহ, আজকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অথবা সশরীরে, সেটা নির্ভর করছে আদালত কিরকম নির্দেশ দেবে তার উপরে। এটা হতেই পারে, এটা খুব একটা বড় বিষয় নয়। আমরা যদি পুরো ব্যাপারটাকে সামারাইজ করি, এখন সময় কম, প্রসেনজিৎ বাবু, তাহলে কি দাঁড়াচ্ছে? রিকাউন্টিং অবশ্যই আদালত করতে বলবে। রিকাউন্টিং তো আদালত মানা করতে পারে না। কি অসুবিধা রিকাউন্টিং করতে? রিকাউন্টিং হতেই পারে, কিন্তু এই ধরনের সিদ্ধান্ত বা রায় দেওয়ার আগে আদালতকে এত বেশি নিশ্চিত হতে হবে অভিযোগগুলো সম্বন্ধে। তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করবার জন্য রিকাউন্টিং দিতে পারেন না। রিকাউন্টিং দেওয়ার তো একটা নির্দিষ্ট কারণ থাকতে হবে। তো সেখানে এই যে অভিযোগগুলো, যে অভিযোগগুলো নিয়ে আপনি প্রশ্ন করলেন, বা যে অভিযোগগুলো আপনি দর্শকদের জানালেন, এই প্রত্যেকটা অভিযোগ প্রমাণ হওয়ার পরে তারপরে রিকাউন্টিং এর প্রশ্ন আসছে, তার আগে তো নয়। তো তাহলে এগুলো আগে প্রমাণিত হোক যে তাকে বার করে দেওয়া হয়েছে। আচ্ছা, মানে আপনি বলছেন যে অভিযোগ ভিডিওগ্রাফির যে অভিযোগটা, সেটা আগে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমার সাথে ম্যানহ্যান্ডলিং হয়েছে অথবা ধাক্কাধাক্কি করে বার করা হয়েছে, তবেই রিকাউন্টিং। এবং ভিভিপ্যাট ম্যাচিং, রিকাউন্টিং এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে ভিভিপ্যাট স্লিপগুলো ছিল মমতার মেন অভিযোগ, যে কাউন্টিং করো এবং স্লিপ মেলাও। তার মানে সেটা হবে না যদি না ভিডিওগ্রাফিতে কোনো গড়বড় না পাওয়া যায়, তাই বলছেন নাকি সেটা এমনি? এক্স্যাক্টলি, ভিডিওগ্রাফিটা এবারে 2026-এর নির্বাচনে এতটা এক্সটেন্সিভ করা হয়েছে, তো সেই ভিডিওগ্রাফি আদালতে পেশ হলে তারপরে হবে। এটা তো গতবারের মতো নয়। 2021-এ বিভিন্ন মামলায় দেখা গেছে যে হয় হার্ড ডিস্ক হারিয়ে গেছে, আদালতের সামনে বলা হয়েছে যে হার্ড ডিস্ক হারিয়ে। ক্যামেরার ওপরে রুমাল ছিল, ক্যামেরার ওপরেও রুমাল ছিল, ক্যামেরা কাজ করছিল না, 2021-এ সমস্ত হয়েছে। তাহলে 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 সেইটাও তো মাথায় রাখতে হবে আপনাকে, যে আদালতও সেই ব্যাপারে যথেষ্ট শিক্ষা নিয়েছে। তাই আদালত অপেক্ষা করবে, ভিডিওর অপেক্ষা করবে এই অভিযোগগুলোকে প্রমাণ করবার, তারপরে রিকাউন্টিং এর প্রশ্ন আসছে। তার আগে কোনো জায়গায় নেই রিকাউন্টিং এর। যেতে যেতে একটা প্রশ্ন আপনাকে করে যায়, কেন মমতা এত বড় একটা ইমেজ রিস্ক নিলেন? কোথাও না কোথাও উনি যদি ভুল প্রমাণিত হন তাহলে ওনার নাক কাটবে। উনি যে কথাগুলো আপনি বললেন, সেখানে আপনার বক্তব্য অনুযায়ী 90% চান্সেস মমতা ভুল প্রমাণিত হবে। তাহলে কেন উনি কোর্টে গিয়ে নিজে সশরীরে কেসটা রেজিস্টার করলেন? কি দরকার ছিল? ভেসে থাকার চেষ্টা বলে সাংবাদিকতার একটা ভাষা আছে। তো এটা পুরোটাই হচ্ছে ভেসে থাকার চেষ্টা, এর বাইরে আর কিছুই নয়। দেখুন, মুখ্যমন্ত্রী ভোটে হারবেন, এরকম ঘটনা সারা পৃথিবীতে মানে ভারতবর্ষে প্রচুর হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গেছেন 2011 সালে, তো তাতে তো কিছু যায় আসে না। তো উনি হেরে গেছেন, ওনার প্রেস্টিজে লেগেছে, আবার খুব খারাপ ভাষায় প্রেস্টিজে গ্যামাক্সিন হয়ে গেছে। তো সেই জায়গা থেকে উনি ভেসে থাকার চেষ্টায়, উনি তো মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাও দেননি, তারপরে তার নিজের। না দেখুন, সেটা একটা আলাদা ব্যাপার। ভেসে থাকা, এই যে আপনি তত্ত্বটা বলছেন ভেসে থাকার চেষ্টা, একদম ভেসে থাকার চেষ্টা। এই কেসটা তো কোনো ছোট মোটো লয়ার লড়বে না, কোনো কনস্টিটিউশনাল লয়ারই লড়বে, সম্ভবত দিল্লি থেকে কেউ। আপনি বলুন তো, এই আদালতের এই ঘটনাটা ছাড়া আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোন স্টোরি গত কয়েকদিন ধরে, 9ই মের পরে আর কতগুলো স্টোরি আপনি খবরের কাগজে বা টেলিভিশনে দেখেছেন? বা আপনি যে এই সাবজেক্টটা বেছে নিয়েছেন, এই যে এটা একটা ভেসে থাকার তো সুযোগ, যে উনি ভেসে রইলেন, ট্রু নিউজে উনি ভেসে রইলেন, এরকম ট্রু নিউজের মতো বাকি জায়গাতে উনি ভেসে থাকবেন। যবে যবে
এই মামলাটার ডেট পড়বে, তবে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছাপা হবে, নয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো ছাপাই হচ্ছে না কোথাও। বুঝলাম, কিন্তু যে আইনজীবীরা ওনার জন্য কেসটা লড়বেন তারা কোনো ছোটো মোটো আইনজীবী হবেন না, তারা কনস্টিটিউশন লয়ার হবেন এবং সম্ভবত দিল্লি থেকে তারা আসবেন। আর যে কোনো লয়ার একটা এত বড় কেস ওঠানোর আগে 10 বার তার তথ্য যাচাই করা, কিংবা যে ধরনের কথাগুলো আপনি বললেন প্রস অ্যান্ড কনস, সেগুলো যাচাই করে তখন সেই কেসটা নেয়। যদি এর মধ্যে কিছুই না থাকে তাহলে কেন কোনো লয়ার নেবেই বা এই কেসটা? এ তো বড় প্রশ্ন আপনার। বহু লয়ার তো আহ, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের কেস কোটি কোটি টাকা দিয়ে লড়ে দায়িত্ব নিয়ে হেরেছে, এবং সেগুলো যে হারবেন সেটা জানাই ছিল। আপনি কল্যাণ ব্যানার্জির নাম করুন, আপনি অভিষেক মনু সিংভির নাম করুন, আপনি কপিল সিব্বলের নাম করুন, আপনি এই যে গুরুস্বামী মানেকা গুরুস্বামীর নাম করুন, এরা সবাই তো দায়িত্ব নিয়ে আপনার আমার ট্যাক্সের টাকায় সরকার বা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কোটি কোটি বা লক্ষ লক্ষ টাকা ফিজ হিসাবে নিয়ে হেরেছে। ওরা জানতো না যে এই কেসগুলোতে, যে যে কোনো কেসে ধরুন এই চিংড়িহাটাতে মেট্রোর কাজ আটকে রাখা, যে কোনো আদালতে গেলেই এই কেসটা যে সরকার হেরে যাবে এটা কপিল সিব্বলরা জানতো না। তো কেসটা নিয়েছিল কেন? কারণ হেরে গেলে তাদের কিছু যায় আসে না, তার যে 20-25 লাখ টাকা ফিজ সেটা তো তার কাছে পৌঁছে যাবে, বাকিটা বুঝবে পশ্চিমবঙ্গের মানুষ। আর তার পরিণতিতে আজকে এরকম একটা বিপদ। কিন্তু সেই টাকাটা কি এখন মমতার কাছে আছে? এটা তো আর সরকারি টাকা দিয়ে উনি লড়বেন না। সুতরাং উনি এখন যা কেস লড়বেন, এবং সামনে ওনাকে অনেক কেস লড়তে হবে আগামী 3 বছর, তো উনিও এ ব্যাপারে ওয়াকিবহল যে আমি কোন কেসটা লড়বো কোনটা লড়বো না, কারণ এটা আমার পকেটের টাকা, এটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা নয় যেটা লয়ার্সদের দিতে হবে। আচ্ছা, আপনার এই তো শুনলাম 2-4 দিন আগে ওনার ভাইপো যখন দিল্লি গেছিল তখন একটা চার্টার্ড ফ্লাইটে গেছিল। চার্টার্ড ফ্লাইটটা তো ভাড়া করবার পয়সা লেগেছিল, সেই পয়সাটা এসছে কোথা থেকে? প্রসেনজিৎ বক্সী, অনেক অনেক ধন্যবাদ। আপনার চিরচারিত স্টাইলে আপনি ব্যাপারটা বুঝিয়ে বললেন। অনেক অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। নমস্কার।